রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটা কিন্তু টাকা আর সম্পদ নিয়ে আমাদের অনেক পুরনো ধারণাকে একেবারে ভেঙে চুরে দেয়। তো আজকের এই পর্বে আমরা বইটার সবচেয়ে জরুরি শিক্ষাগুলো নিয়ে কথা বলবো স্লাইড ধরে ধরে। চলুন তাহলে শুরু করা যাক। ভাবা যায় এই একটা লাইনেই কিন্তু পুরো বইটার মূল দর্শনটা লুকিয়ে আছে। এটা আসলে একটা বিপ্লবী আইডিয়া, কারণ ছোটবেলা থেকে তো আমরা শুনেই আসি যে ভালো মাইনে চাকরি করতে হবে, কিন্তু টাকা যে আমাদের হয়ে কাজ করতে পারে এই কথাটা তো কেউ শেখায় না, তাই না? চলুন গভীরে গিয়ে দেখি বইটাতে এই আইডিয়াটা কিভাবে আরও খুলে বলা হয়েছে। তো আমরা মোট 5টা মূল বিষয় দেখব। প্রথমে দুই বাবা দুই রকম দর্শন, এরপর দেখব সম্পদ আর দায়ের আসল মানেটা কি, তারপর ক্যাশ ফ্লো বা অর্থের প্রবাহ, কর্পোরেশনের শক্তি, আর একদম শেষে শেখার জন্য কাজ করার গুরুত্ব। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট, এই বইয়ের একেবারে কেন্দ্রে রয়েছেন লেখকের দুই বাবা, একজন পুয়ার ড্যাড আর একজন রিচ ড্যাড। আর মজার ব্যাপার হলো তাদের দুজনের পরামর্শ ছিল একদম বিপরীত। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে লেখকের নিজের বাবা মানে পুয়ার ড্যাড, যিনি ছিলেন উচ্চশিক্ষিত আর সবসময় বলতেন ভালো চাকরি আর সিকিউরিটির কথা, আর অন্যদিকে তার বন্ধুর বাবা মানে রিচ ড্যাড, যিনি প্রথাগত শিক্ষাকে অত গুরুত্ব না দিয়ে বরং আর্থিক শিক্ষাকে আসল চাবিকাঠি মনে করতেন। দুটো ভাবনা যেন দুটো আলাদা পৃথিবী। ওকে, এবার আসা যাক বইয়ের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সম্পদ আর দায়ের মধ্যে আসল পার্থক্যটা কি। এই ব্যাপারটা রিচ ড্যাড এত সহজ করে বুঝিয়েছিলেন যা শুনলে অবাক হতে হয়। দেখুন সংজ্ঞাটা কি সহজ। সম্পদ হলো এমন কিছু যা পকেটে টাকা নিয়ে আসে, ব্যাস এটুকুই। মানে যা থেকে একটা নিয়মিত আয় আসছে। ধরুন বাড়ি ভাড়া থেকে টাকা আসা, স্টক থেকে ডিভিডেন্ড পাওয়া, বা কোনো ব্যবসা থেকে লাভ। এগুলোই হলো সম্পদ। আর দায়ের ব্যাপারটা ঠিক তার উল্টো। দায় হলো এমন কিছু যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, সোজা কথা যা নিয়মিত খরচ বাড়ায়। যেমন ধরুন গাড়ির লোন, ক্রেডিট কার্ডের দেনা বা বাড়ির মর্টগেজ। এইখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে, যা আমাদের সবার ধারণাকে নাড়িয়ে দেয়। তাহলে একটা বাড়ি কি সম্পদ? আমরা তো সারা জীবন এটাই শুনে এসেছি যে নিজের বাড়ির সবচেয়ে বড় অ্যাসেট, কিন্তু বইটা বলছে ব্যাপারটা এত সহজ নয়। রিচ ড্যাডের যুক্তিটা ছিল খুব পরিষ্কার, যে বাড়িতে নিজে থাকা হয় সেটা তো পকেটে কোনো টাকা আনে না, উল্টে সেটার জন্য মর্টগেজ, ট্যাক্স, মেনটেন্যান্স এসবের পেছনে টাকা বেরিয়ে যায়। তাই এই সংজ্ঞা অনুযায়ী নিজের থাকার বাড়িটা আসলে একটা লায়াবিলিটি বা দায়। হ্যাঁ, অবশ্যই যদি ওই বাড়িটা ভাড়া দিয়ে আয় করা যেত তখন সেটা সম্পদে পরিণত হতো। তো সম্পদ আর দায়ের পার্থক্যটা তো বোঝা গেল। এবার চলুন দেখি টাকা আসলে কিভাবে চলাচল করে, মানে ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লোর প্যাটার্ন দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় গরিব, মধ্যবিত্ত আর ধনীদের মধ্যে আসল তফাৎটা কোথায়। প্রথমে দেখি গরিব মানুষের ক্যাশ ফ্লো। এটা খুবই সরল একটা চক্র। দেখুন, চাকরি থেকে আয় আসে আর সেই টাকাটা সাথে সাথেই ট্যাক্স আর দৈনন্দিন খরচে চলে যায়। মাস শেষে হাতে কিছুই থাকে না, টাকা আসে আর চলে যায়, ওয়ান ওয়ে ট্রাফিক। এবার মধ্যবিত্তের ক্যাশ ফ্লো। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। চাকরি থেকে আয় হয়তো বাড়ে, কিন্তু সেই টাকাটা দিয়ে বাড়ি বা গাড়ির মতো বড় বড় লায়াবিলিটি বা দায় কেনা হয়। ফলাফল মর্টগেজ, লোন, ইএমআই এইসবের খরচও বেড়ে যায়। আর এই চক্রের মধ্যে আয় আর ব্যয়ের একটা দৌড় চলতেই থাকে, যেখান থেকে বেরোনো খুব মুশকিল। কিওসাকি ঠিক এই জিনিসটাকেই বলেছেন র্যাট রেস। আর ফাইনালি ধনীদের ক্যাশ ফ্লো। দেখুন, এটা একদমই আলাদা একটা খেলা। তারা তাদের আয় দিয়ে প্রথমে অ্যাসেট বা সম্পদ কেনে, যেমন ধরুন রিয়েল এস্টেট, স্টক বা ব্যবসা। সেই সম্পদগুলো আবার নতুন আয় তৈরি করে, আর সেই নতুন আয় দিয়ে কেনা হয় আরও সম্পদ। এটা একটা দারুণ চক্র, যা তাদের সম্পদকে বাড়াতেই থাকে। এখানে টাকা তাদের জন্য কাজ করে। আচ্ছা, ধনী হওয়ার পথে আরেকটা বড় হাতিয়ার হল ট্যাক্সের নিয়মকানুন বোঝা। রিচ ড্যাড শিখিয়েছেন ধনীরা প্রায় একটা কর্পোরেশন বা কোম্পানি তৈরি করে আর সেটার মাধ্যমে দারুণভাবে ট্যাক্সের সুবিধা নেয়। ভাবুন তো, একজন সাধারণ চাকরিজীবীর ক্ষেত্রে কি হয়? টাকা আয় হলো, তারপর সাথে সাথেই সরকার ট্যাক্স কেটে নিল, আর যা বাকি থাকলো তা দিয়ে খরচ করতে হয়। কিন্তু একটা কর্পোরেশনের মালিকের জন্য পুরো সিকোয়েন্সটাই উল্টো। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে ব্যাপারটা। তারা প্রথমে আয় করে, তারপর কোম্পানির প্রয়োজনে সে টাকা খরচ করে, মানে ইনভেস্ট করে, আর সবশেষে যা লাভ হিসেবে টিকে থাকে শুধু সেটার উপর ট্যাক্স দেয়। মানে ট্যাক্স দেবার আগেই তারা টাকা খরচ বা বিনিয়োগ করার সুযোগ পায়। এটাই আসল গেম চেঞ্জার। এবার আসি আমাদের শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা লেসনে,
বইটা বলছে শুধু বেশি মাইনের চাকরির পেছনে না ছুটে এমন কাজ করা উচিত যা নতুন কিছু শিখতে সাহায্য করবে। তো কি কি দক্ষতা দরকার? কিওসাকির মতে আর্থিক স্বাধীনতার জন্য কয়েকটা স্কিল খুব জরুরি, যেমন ধরুন অ্যাকাউন্টিং, ইনভেস্টিং, মার্কেটিং আর সেলস, আইন আর অবশ্যই কমিউনিকেশন। এই স্কিলগুলো কিন্তু লং টার্মে আসল সম্পদ। এই যেমন কর্নেল স্যান্ডার্সের গল্পটা দেখুন, তিনি কিন্তু তার 60-এর দশকে নিজের রেসিপি দিয়ে কেএফসি শুরু করেছিলেন। যদি বয়সের কথা ভাবতেন তাহলে তো হতো না। আসল ব্যাপারটা বয়স নয়, আসল হলো জ্ঞান আর সেটাকে কাজে লাগানোর সাহস। যে কোনো বয়সেই সাফল্য আসতে পারে। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই বইয়ের শিক্ষাগুলো থেকে প্রেরণা নিয়ে আজ কোন সম্পদটা তৈরি করার কাজ শুরু করা যায়? হতে পারে সেটা নতুন কিছু শেখা, বা খুব ছোট কোনো বিনিয়োগ, কিংবা নিজের আর্থিক পরিকল্পনাটাকে নতুন করে সাজানো। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।